ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ ह्रौं जूं सः ॐ भूर्भुवः स्वः। দ্বিতীয় কঠিন কেদার মধ্যমহেশ্বর বা মদমহেশ্বর। মহাদেবের 5টি ভাগের মধ্যমা মানে নাভির অংশ এখানে পড়েছিল। কেদারনাথ তো অনেকবার গেলাম, তাই এবার ঠিক করেছিলাম দ্বিতীয় কঠিন কেদার মদমহেশ্বর যাব, যেখানে পায়ে হেঁটে পৌঁছাতে 2 দিন লাগে আর নামতে আরও একটা দিন। প্রায় 32 কিলোমিটার পাড়ি দেব আমরা পায়ে হেঁটে। এই মধ্যমহেশ্বর ট্রেককে নাকি বলা হয় যে ট্রেকারদের জন্য একটা স্বপ্নের জায়গা, মানে এর প্রকৃতি নাকি অসাধারণ সুন্দর। হ্যাঁ, আমিও সেটা গিয়ে বুঝতে পেরেছিলাম যে সুন্দর নয়, আরও অসাধারণ। আমার কিছু ফাইল করাপ্ট হয়ে গেছিল, তাই জন্য এই সিরিজটা আমি সময় মতন দিতে পারিনি। অক্টোবর মাসে গেছিলাম। শুধু মদমহেশ্বর নয়, আমরা যাব এবার তৃতীয় কেদার তুঙ্গনাথ। ওখান থেকে একদিন চন্দ্রশিলা ট্রেক করব। তারপরে যাব দেওরিয়া তাল, যেখানে আসতেন নাকি দেবতারা স্নান সারতে। তারপর ঘুরে দেখব পৃথিবীর উচ্চতম কার্তিক স্বামী মন্দির, মানে কার্তিক মন্দির। তাও ঘুরবো মাত্র 140 টাকায়। তবে আমি এই সমস্ত জায়গাগুলো পৌঁছানোর আগে পৌঁছাই হরিদ্বার। আমি ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য আমাকে হাওড়া থেকে পৌঁছাতে হয়েছিল রাজধানী এক্সপ্রেস করে দিল্লিতে, আর তারপর দিল্লি থেকে হরিদ্বারগামী ট্রেনে করে হরিদ্বার। দিনগুলো জানেন তো খুব সুন্দর ছিল। ভিডিও এডিট করতে করতে মনে হচ্ছিল আবারও যেন পাড়ি দিই এই জায়গাগুলোতে, পৌঁছে যাই আরেকবার এই স্বপ্নের জায়গাগুলোতে। তোমাদেরও আশা করি তাই মনে হবে। তাহলে চলো ঘুরিয়ে দেখাই তোমাদের এই সমস্ত জায়গাগুলো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন। জুম হোম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। সবাই আমার সাথে একসাথে বলো হর হর মহাদেব। আর আমি এখন চলে এসেছি জিরাট স্টেশনের সামনে। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আজকের গন্তব্য থাম্বনেলে তো দেখেই নিয়েছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই সিরিজে থাকছে কিন্তু অনেক কিছু। এই সিরিজে থাকছে পৃথিবীর সবথেকে উচ্চতম মহাদেব মন্দির, এই সিরিজে থাকছে পৃথিবীর সবথেকে উচ্চতম কার্তিক মন্দির, থাকছে মধ্যমহেশ্বর, যেখানে হচ্ছে কেদারনাথেরই বলা হয় দ্বিতীয় ভাগ, মানে ভগবান শিবের মাঝখানের অংশই কিন্তু ওখানে পড়েছিল। তো এইগুলো কভার করতে যাচ্ছি, মানে এক কথায় কেদারনাথ তো করে নিয়েছি, যেটা প্রথম কেদার, দ্বিতীয় কেদার আর তৃতীয় কেদার করব। আর তারপরে যাব আমি পৃথিবীর সবথেকে উচ্চতম কার্তিক মন্দির, কার্তিক স্বামী নারায়ণ মন্দির। তো অনেক কিছু থাকছে কিন্তু এই উত্তরাখণ্ডের সিরিজে। আপাতত আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি কি করেছিলাম, আমি প্রতিবার জানো যে কুম্ভ এক্সপ্রেস অথবা দুন এক্সপ্রেসে করে যাই, কিন্তু এবার যেহেতু টিকিট পাইনি আর এই সময়টায় জানো যে বেশ ভালো সিজন টাইম থাকে, তাই জন্য আমি রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে করে যাব, যেটা আজকে যেহেতু রবিবার 2:05 সময় ছাড়ে, তাই আমাকে সকাল সকাল বেরিয়ে পড়তে হচ্ছে। আর নর্মালি ট্রেনটা 4:55-তে হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে, এছাড়াও শিয়ালদা থেকেও আছে। তো আমি প্রথমে পৌঁছাবো নিউ দিল্লি স্টেশন। নিউ দিল্লিতে আমি কিছুক্ষণ ওয়েট করে তারপরে ওখান থেকে আমি জনশতাব্দী এক্সপ্রেস ধরে যাব নিউ দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস ধরে যাব আমি হরিদ্বার। তো অনেক কিছু প্ল্যান রয়েছে। আপাতত ভগবানের আশীর্বাদ নিয়ে বেশ অনেক কদিনের জন্য বেরিয়ে যাচ্ছি আমার এই জিরাট শহর ছেড়ে। চলো যাওয়া যাক। লোকাল ট্রেন ঢুকছে, একদম পৌঁছাই প্রথমে হাওড়া রেলওয়ে স্টেশন। এই যে বাংলাদেশের বৌদি মাসি সবাই আমার সাথেই যাচ্ছে, কিন্তু যাচ্ছে মামার বাড়ি, আর বাবা এসছে আমাকে ছাড়তে, আর এই যে পুচকে। তো আমরা সবাই এই কজন আমরা যাচ্ছি মামার বাড়ি, আর বাবা আমাকে ছাড়তে এসছে। ভালো থেকো বাবা, ঠিক আছে, শরীরে খেয়াল রেখো। তাহলে বেরোই, ঠিক আছে? হ্যাঁ একদম, চলো। বারোটা বেজে 34 মিনিট
আর এখন এসে পৌঁছালাম আমি, এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমি এখন চলে যাব 8-9 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 2:05 সময়, আজকে যেহেতু রবিবার, 2:05 হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ে দিল্লির উদ্দেশ্যে। আমি পৌঁছালাম হাওড়া স্টেশন। দাদা আমার সাথে মিট করতে এসছে, যাই হোক মিট করতে এসছে। আর আমার জন্য আবার একটা দেখো কি গিফট নিয়ে এসছে, কি প্রভুজির কি নিয়ে এসছে, বেশ কি প্রভুজির শনপাপড়ি, বেশ ভালো। এই যে দাদার কাণ্ড দেখো, আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছে। আর এখন আমরা এই ফুড কোর্টে বসে বিরিয়ানি খাচ্ছি। ভালো বিরিয়ানিটা, ভালো লাগছে, খারাপ না, মোটামুটি তাই না? ঠিকঠাক। কত নিল এটা? 200 টাকা পার প্লেট নিল। তো একটু এক্সপেন্সিভ আছে, এক্সপেন্সিভ। তো ঠিক আছে, তোমরা এসে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারো। যেহেতু রাজধানীতে আমার দুপুরের খাওয়া দাওয়া নেই, তাই ভাবলাম খাওয়া দাওয়া তো করতেই হবে। দাদা জোরজাবস্তি নিয়ে এলো, খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এই এসে পৌঁছালাম, এই হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম, 12305 হাওড়া রাজধানী এক্সপ্রেস ভায়া পাটনা। 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। অনেক বন্ধুদের রিকোয়েস্টেই আজকে আমি এই রাজধানী এক্সপ্রেসে করে জার্নি করছি। অনেকেই জিজ্ঞেস করেছিলে, অনেকে দেখতে চেয়েছিলে এই জার্নিটা। আর তাই আমার জীবনে এই প্রথমবার ভারতবর্ষের প্রথম রাজধানীতে করে জার্নি করব। সত্যি আজকে কিন্তু মানে তোমাদেরকে বলছি আর আমার গায়ে কাটা দিচ্ছে যে ভারতবর্ষের যখন প্রথম রাজধানী হয়েছিল, আমি সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো যে কত সালে, কবে। তো সেই রাজধানীটাই আজকে যাব। আজকে হয়তো আমাদের ভারতবর্ষে অনেক রাজধানী হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ট্রেন, সেটাই করেই আজকে আমার জার্নি। এরকম একটা প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেনে আমরা আজকে জার্নি করব। দাদা আমার সাথে দেখা করতে, সেটা কিন্তু আরও ভালো লাগলো যে এরকম জার্নিটা আমার আরও সুন্দর মেমোরেবল হচ্ছে। ওটা হেঁটে এলাম, বাপরে দেখো হাওড়ার ওপরের ওভারব্রিজ যেটা, ওটাকেও ক্রস করে এলাম। এই হচ্ছে B4, ওদিক দিয়ে উঠে আসো, কারণ আমার 78 না। তো এখন আমি আছি, এই হচ্ছে আমার কোচ B4 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আর দেখো লেখা আছে 12301 আর 12305, দুটো নাম্বার কিন্তু এই ট্রেনের হয়। তার কারণ একটাই, রবিবার দিন চলে 12305 আর সপ্তাহে বাকি 6টা দিন চলে 12301, আর বাকিটা ডাউনের অনুযায়ী এরকমভাবেই চলে। আজকের দিনে ট্রেনটা 2:05 এখান থেকে ছাড়ছে, আর কালকে ওই 10টাতে গিয়েই আমরা পৌঁছাবো। আর বাকি অন্য দিনগুলোতে 4:55 ছাড়ে এখান থেকে, আর গিয়ে 10টাতেই পৌঁছাই। আর এর পাশাপাশি কিন্তু একই টাইমে শিয়ালদা থেকে শিয়ালদা রাজধানীও ছাড়ে। তো এই হচ্ছে আজকে আমার প্রথম জীবনের নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস, যেটা আমাদের ভারতবর্ষের সবথেকে প্রথম রাজধানী, সেটাই করে জার্নি করব। তো চলো জার্নি স্টার্ট করব। এই হাওড়া এখন ছেড়ে দিল ট্রেন একদম 2:05। এটা কি এখনকার খাওয়া দাওয়া না সন্ধ্যাবেলা? 1 ঘন্টা পরে? বাহ, তো আমাদের সব খাবার দাবার এখানে রেডি হচ্ছে। তো যাই হোক, এখন ট্রেন একদম 2:05 প্রথমবারের জন্য হাওড়া রাজধানী করে। এক কিন্তু আলাদাই জার্নি হবে। দেখালো যে এর পরের স্টপেজ বর্ধমান আছে। আগে যে এই রবিবার করে রাজধানী এক্সপ্রেস যায়, এটা শুধু 3 ঘন্টা এক্সট্রা টাইম নেয়, আর বাকি সব ঠিকই আছে। চলো আপাতত সিটে যাই, সিটের সমস্ত কিছু দেখাবো। আর আমি তো জার্নি করছি 3rd এসিতে করে। কালকে পর্যন্ত আমার RAC ছিল, আমি ওটাই ভাবছি যে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তুমি তাহলে সাবধানে যাও, আমার এই ট্রেন ছাড়লো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। আমি একটু পরে আবার ফোন করছি, এখন এই ভিডিও নিচ্ছি, ঠিক আছে? এক্ষুনি রাজধানী এক্সপ্রেস তো বেশি দরজার গোড়ায় দাঁড়াতে দেবে না। হ্যাঁ, আমি বাবাকে ফোন করে দেবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাচ্ছি। মা ফোন করেছিল তো কথা হয়ে গেল, বুঝতেই পারছো অনেকটা জার্নি। তো যাই হোক, সবার আশীর্বাদ তো থাকেই। আর আপাতত হাওড়াকে বিদায় জানাই। আর গেটে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এটা রাজধানী এক্সপ্রেস। তাও আমি চেষ্টা করব তোমাদের কিছু কিছু সিন দেখানোর যখন পসিবল হবে। আপাতত যাই, নিজের সিটে গিয়ে বসে। এই ক্রস করছে, দাঁড়িয়ে আছে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। বেশি ক্রসিং কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু এটা রাজধানী এক্সপ্রেস, বুঝতেই পারছো দরজা কিন্তু পুরো সবসময় বন্ধই রাখতে হয়। মাঝে মাঝে একটু দরজা খুলবো আর তোমাদেরকে চেষ্টা করব যে কোনো ট্রেনগুলোকে দেখানোর। এই হচ্ছে 3rd এসি।
আর কিছুক্ষণ আমরা আমাদের লোকাল ট্রেনকে দেখতে পাবো, তারপরে কিন্তু এই ইস্টার্ন রেলওয়ে আর ওয়েস্টার্ন রেলওয়ে ছাড়া আর কোথাওই লোকাল ট্রেন দেখা যায় নাই তেমন। আর নিউ দিল্লিতেও আছে, তবে নিউ দিল্লিতে খুবই কম চলে লোকাল ট্রেন, ওখানে তো মেট্রোর ওপরে। আর ওপরে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে রাজধানী এক্সপ্রেসের। আর এই দাদারা কত দূর যাবে? যশিদ, সবাই যশিদ পুজো দিতে যাচ্ছেন সবাই। তো ভালোই কিন্তু বেশ, এই ট্রেনে করে সবাই যশিদও পৌঁছে যাচ্ছে, আর আমি তো নিউ দিল্লি। তো কখন যেন নামছেন যশিদে? বিকেলবেলায় না? বিকেল 5:35 নেমে যাবে। তো বৈদ্যনাথ ধাম কিন্তু জানোই খুব জনপ্রিয় একটা জায়গা, আমাদের বাবা ধাম বলা হয়। তো সেখানেও আমি ভিডিও করেছি, তো ওনারা যাচ্ছেন, বেশ ভালোই লাগছে। আর আপাতত এই বালি ক্রস করছি। এখানে দুজন কিন্তু বদমাইশিও করছে, আবার কিন্তু ওরা খুব কিউট। ওরাই কিন্তু ট্রেন কাঁপিয়ে রেখে দেবে একদম, দেখো ওরাই কিন্তু দারুণ মজা করবে। আর এই যে সাইড লোয়ার কিন্তু ওনাদের আরএসি হয়ে আছে, আর আমার হচ্ছে সাইড আপার। এবার তোমাদের দেখিয়ে দিই যে সাইড আপারে কী কী আছে। সাইড আপারে এই যে দুটো বালিশ নিচের যিনি আছেন ওনার জন্য, আর এখানে কম্বল, আর এখানেও অনেকে আছে, আর সবাই যাচ্ছে। আর এখানে কিন্তু এনাদের যে কম্বল বালিশ আর চাদর যা যা থাকে এখানে দেওয়া আছে। আর এখানে আয়না, আর এখানে চার্জিংয়ের ফেসিলিটিস যেমন নর্মালি থার্ড এসিতে হয় ঠিক তেমনই আছে। আর এখানে লোয়ার, মিডল, আপার। তবে ওদের সাথে খেলতে খেলতে কিন্তু অনেকটা সময় কেটে যাবে সবার, এটাই। আর আপাতত আমার হচ্ছে 56 নম্বর সিট এখানে, বেশ সুন্দর। আর আমার সাইড আপারে পড়েছে, সাইড লোয়ার পড়লে বেশ ভালো হতো। ঠিক আছে, আমার আরএসি থেকে টিকিট কনফার্ম হয়েছে। আমাদের টিকিটের মধ্যেই কিন্তু সমস্ত কিছু খাবার দাবার জল ইনক্লুড করা আছে। আর আমি টিকিট কাটার সময় ননভেজ সিলেক্ট করেছিলাম, তাই আমার কোনো টেনশন নেই। তো এখন এই যে কাকু জল দিতে এসছে, এই দাদা জল দিতে এসছে। এটা কিসের নেওয়া হচ্ছে? অর্ডার নেওয়া হচ্ছে খাবারের? আমার 56 ননভেজ। হ্যাঁ, তো দেওয়াই আছে, ননভেজ সিলেকশন করাই আছে। আর এই যে জলের বোতল চলে, জলের বোতল কটা দেওয়া হয়? একটাই, মানে কালকে পর্যন্ত? আচ্ছা, কালকে না অবধি একটা, আরও জলের বোতল কিনতে হবে বাইরে থেকে। বা এখানে প্যান্ট্রি কার্ডে পেয়ে যাবো তো জলের বোতল? ঠিক আছে, এখানে আলাদা করে জলের বোতল কিনে নিতে হবে 1 লিটার। দাঁড়িয়ে আছে এসএমবিটি বেঙ্গালুরু মালদা টাউন থেকে আসা অমৃত ভারত এক্সপ্রেস। দেখো এই ট্রেনের জার্নি ব্লগও তোমরা আমার চ্যানেলে দেখেছো। এই ট্রেনটাই ক্রস করছি। রাজধানী এক্সপ্রেসের প্রায়োরিটি কিন্তু এটাই, চনাই স্টেশনে ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছিল, আর তারপরে আমাদের ট্রেনটা যাচ্ছিল। বাইরে ক্রস করছে, এই হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এরকম স্পিডে যাচ্ছে এখন আপাতত আমাদের ট্রেন। দেখো 134ও হয়ে গেছিলো, তবে এই ট্র্যাকে পুরো দিল্লি পর্যন্ত 130ই হচ্ছে ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড। তো এরকম স্পিডেই কিন্তু যাবে। আর যেহেতু এটা একটা LHB কোচের ট্রেন, তাই জন্য কিন্তু 130 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে রেল থেকে বেঁধে দেওয়া একটা স্পিড এই লাইনে। শান্তিনিকেতন এক্সপ্রেস ক্রস করল। আজকে যে ট্রেনের নাম্বার সেটা হচ্ছে 12305। আর আজকের ট্রেনের এই নাম্বারে হাওড়া রাজধানী এক্সপ্রেস 2:05 যেহেতু ছাড়ে, আজকে এই ট্রেনের স্টপেজ হচ্ছে টোটাল 9টাই থাকে। আমি ভাবছিলাম মনে হয় এক্সট্রা থাকে, মানে হাওড়া স্টেশন নিয়ে টোটাল 9টা, আর হাওড়া আর নিউ দিল্লি স্টেশনের মাঝখানে টোটাল 7টা জায়গায় দাঁড়ায়। কোথায় কোথায় দাঁড়ায়? বর্ধমান, মধুপুর, যশিদ, পাটনা, দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর আর নিউ দিল্লি। আর যেটা হচ্ছে 12301 সেটা হচ্ছে হাওড়ার পরে আসানসোল, ধানবাদ, পরেশনাথ, গয়া, দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর আর নিউ দিল্লি। মশাগ্রাম ক্রস করছি। এই যে 2:05 সময় ট্রেনটা ছাড়ে, এটাই নাকি রাজধানী যখন প্রথম, ভারতবর্ষের প্রথম রাজধানী যখন চালু করা হয়েছিল তখন নাকি এই টাইমিংয়েই চলতো, আর বছরের পর বছর ধরে এই টাইমেই চলে এসছে। তাই এই একটা দিনকে আর চেঞ্জ করা হয়নি। সপ্তাহের এই একটা দিনই কিন্তু ট্রেনটা ভায়া পাটনা হয়ে যায়।
আর পাটনার রুটটা অনেকটা বড়, আর বাকি সবকটা দিন যেহেতু গয়া হয়ে যায় তাই কিন্তু ট্রেনটা 17 ঘন্টা টাইম নেয়। স্টপেজ ওই টোটাল হাওড়া আর দিল্লির মাঝখানে থাকে 7টাই, এই সাইডেও 7টা, ওই সাইডেও 7টা। ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে, ওই পাশে ছেড়ে দিল পূর্বা এক্সপ্রেস, আবার লোকাল ট্রেনে ঠেকে গেল। এসে পৌঁছালাম, এই হচ্ছে আজকে এই ট্রেনের প্রথম স্টপেজ বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। অন্যান্য দিন কিন্তু এই ট্রেনটা স্টপেজ এখানে থাকে না, যে যখন 4:50 রোজ বিকেলবেলা করে ছাড়ে তখন সোজা গিয়ে দাঁড়ায় আসানসোল। 3:07 এখানে পৌঁছানোর কথা ছিল, ট্রেন দেখলাম 10 মিনিট লেটে ঢুকেছে। আশা করি পরের স্টপেজগুলোতে মেকআপ করে দেবে টাইমটাকে। বর্ধমানকে বিদায় জানালাম, চলো এরপরে মধুপুর জংশন, তারপরে যোশীদ। এটা কি একবারে সন্ধ্যের স্ন্যাক্সটাই চলে এলো? হ্যাঁ, সন্ধ্যের স্ন্যাক্সটাই এটা। আচ্ছা, এটাই দিয়ে দিল একদম সন্ধ্যের স্ন্যাক্স। এখানে দিয়েছে একটা চিড়ে ভাজা, এখানে আছে একটা শনপাপড়ি, না শনপাপড়ি, দুধ, সস, চা পাতা, খাস্তা টাইপের। আচ্ছা, বুঝতে পেরেছি। বন্দে ভারতের অ্যাড দিয়েছে, স্যান্ডউইচ। চায়ের জন্য বললো গরম জল দিয়ে যাবে, এই দুধ তো দিয়েই দিয়েছে। খাবার দাবার ঠিক আছে, সুন্দর না? ঠিক আছে। সময় আপডেট হচ্ছে 3:30-এর কাছাকাছি, এই খাবার দাবারগুলো দিয়ে গেল, তারপরে আবার রাতের খাবারই আমাদের আসবে হয়তো। বর্ধমান পর্যন্ত আমরা কভার করলাম 93 কিলোমিটার, টোটাল 1530 কিলোমিটারের জার্নি নিউ দিল্লি স্টেশন পর্যন্ত। আর এরপরে কিন্তু অনেকক্ষণ আমাদের ট্রেনটা ভালো যাবে, মানে প্রায় 190 কিলোমিটার নন স্টপ ট্রেন যাবে। এর পরের স্টপেজ হচ্ছে আমাদের মধুপুর জংশন, আর তারপরে হচ্ছে যোশীদ। এখন আমরা ক্রস করছি খানা জাংশনকে। খানা জাংশন ক্রস করে এটা খানা কেবিন, এই যে লাইনটা, এই লাইনটা পুরো চলে যাচ্ছে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে, আর এটাই চলে যাচ্ছে আমাদের নর্থ বেঙ্গল। ভাবো, আমি যাচ্ছি একটা ঠান্ডার জায়গায়, কোথায়? উত্তরাখণ্ড, আর এটাও কিন্তু আরেকটা লাইন ভাগ হয়ে চলে যাচ্ছে আমাদের সব থেকে বাঙালির প্রিয় জায়গা নর্থ বেঙ্গলের দিকে। হ্যাঁ হ্যাঁ, আমি আছি। এখনই জলটা দিয়ে গেল গরম গরম, তাই চাটা খেয়েই নিতে হবে। চিনি জলে মিশিয়ে দিয়েছি, আর এবার চাপা। টিটি স্যার চলে এসছেন। দুধ চা খাই না, তাই লাল চা বানিয়ে খাচ্ছি। দেখো, দুর্গাপুর রেলওয়ে স্টেশনকে আমরা ক্রস করে বেরোচ্ছি। এখানে কিন্তু কোনো স্টপেজ নেই, বা আসানসোলেও কোনো স্টপেজ নেই আজকে রাজধানী এক্সপ্রেসের। মারাত্মক গতি নিয়ে কিন্তু এগিয়ে চলেছে ট্রেন, দরজার গোড়ায় বেশি দাঁড়ানোই যাবে না। ক্রস করছি আমরা আসানসোল জংশন। এখন সময় আপডেট এই যে 4:19। এই হচ্ছে জামতারা রেলওয়ে স্টেশন, আর এখন এই জামতারাই ক্রস করছি, যেখান থেকে আমাদের কাছে ব্যাংকিংয়ের বিভিন্ন রকম কলগুলো আসে, বা যে কোনো রকম স্ক্যামের কলগুলো আসে। এই হচ্ছে সেই জায়গা, সাবধান, এখান থেকে কিন্তু হয় আমাদের কাছে স্ক্যাম। জানো যে আমি টয়লেট দেখাতে অতটা পছন্দ করি না, তাও তোমাদেরকে একবার বলে দিই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই জায়গাগুলো দেখলেই দেখো তোমরা বুঝতে পারবে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এসে পৌঁছালাম মধুপুর জংশন রেলওয়ে স্টেশন। এই যে 5:20। এখান থেকেও কিন্তু দেওঘর অনেকটাই কাছে, বেশি দূরে নয়। এখান থেকেও মানুষজন যারা দেওঘর ঘুরতে আসেন তারা কিন্তু এখানেও অনেকে আছে প্ল্যান করে, 4-5 দিনের প্ল্যান থাকলে এই মধুপুর থেকেও অনেক জায়গা ঘোরার আছে, সেগুলো ঘুরতে আসে। আর সেই জায়গাটাতেই এসে পৌঁছালাম 2 নম্বরে। নতুনটা আরও ইমপ্রুভ করেছে। হ্যাঁ, নতুনটা আরও ইমপ্রুভ করেছে।
বেশ, আমাদের এর পরের স্টপেজ হচ্ছে যোশী, যেখানে হচ্ছে বৈদ্যনাথ ধাম বা বাবাধাম বলা হয়। এই যে সব দাদারা দিদিরা সব যোশীতে নেমে যাবে, যোশীতে সবাই সাবধানে যাও, ঠিক আছে? বাবার মাথায় জল ঢালো, সবার মনোকামনা পূর্ণ হোক। টাটা টাটা। ও ভয় পেয়ে গেছে বন্দুক দেখে। এইদিকে এইদিকে। এইভাবেই কিন্তু এই রেলগাড়ির জার্নি হয়, মানে আমি যাব পুরো, আর এখানে সিট দেখা গেল এরপরে যারা উঠলো এখান থেকে পুরোই দিল্লি পর্যন্ত গেল, দেখা গেলো আবার চেঞ্জ করে করে গেল। তো এরকমই অজানা মানুষ অচেনা মানুষ কত চেনা হয়ে যায়, এটাই কিন্তু ভালো লাগে। সময় আপডেট 5:49, আর এই এসে পৌঁছালাম এই হচ্ছে যোশীদি জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে কিছুক্ষণেরই স্টপেজ আছে, যেহেতু ট্রেনটা একটু লেট করে ঢুকেছে, এক্ষুনি ছেড়ে দেবে। আর অনেক মানুষজনই কিন্তু এখান থেকে উঠলো, আর মোটামুটি যারা যারা উঠছে তারা দেখা যাচ্ছে যে এখানে পুজো দিতে এসেছিলো বৈদ্যনাথ ধামে। যেহেতু এটা আমাদের ভারতবর্ষের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে 11তম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এখানে আছে। এখান থেকে একটুখানি দূরেই টোটো অটো করে চলে যাওয়া যায়। আর এই এসে আমরা পৌঁছালাম, এক্ষুনি ছেড়ে দেবে। হ্যাঁ, ও অনুকূল ঠাকুরের জন্মস্থানও কিন্তু এখানে যোশীদি। তো এখানে আসলে কিন্তু তোমরা অনেক কিছুই একসাথে দেখতে পাবে, বেশ ভালো। আর আমি তো তোমাদের বললাম যে যোশীদি নিয়ে আমি সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। কে হচ্ছে সানডে, আর এই যোশীদি স্টেশন ছাড়ার পরে এরপরে প্রায় 221 কিলোমিটার রাস্তা আমরা কিন্তু এভাবেই কন্টিনিউ একদম কিন্তু পাটনাতে গিয়ে আমরা 9:30 আমরা পৌঁছাবো এই ট্রেনটায় করে। বেশ কিন্তু সুন্দর এই জন্যই লাগে রাজধানী এক্সপ্রেসের জার্নি। রাতের যাদের যাদের খাবারের অর্ডার মানে টিকিটের সাথে ইনক্লুড আছে, তাদের কিন্তু আরেকবার এসে সবার থেকে নিয়ে নিচ্ছে, যেহেতু সবাই নতুন এই সিটে, আরও নতুন সবাই এসছে। আপডেট হচ্ছে এখন 6:42, আর এখন আমি বসেছি দুপুরে দেওয়া এই খাবারগুলো নিয়ে। এগুলো অ্যাকচুয়ালি সন্ধ্যের স্ন্যাক্সেরই, তো এইগুলো এখন আমি খাওয়া দাওয়া করি। ভেতরে এটা খোলার পরে দেখছি একটা খাস্তা কচুরি আছে, এটা ভেজ স্যান্ডউইচ। খারাপ না, মোটামুটি, শুধু গাজরই দেওয়া আছে, নন ভেজ। দাও দই দাও। কি আইসক্রিম? এখন সময় আপডেট হচ্ছে 8:34, আর দিয়ে গেছে আমাদের রাতের ডিনার। এক্ষুনি এসে দিয়ে গেল টক দই। আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এটাই আছে ভাত, এটাই আছে একটা ভাজা, এখানে দিয়েছে চিকেন, আর এখানে দিয়েছে ডাল, আর এই হচ্ছে পরোটা। ডালটা বেশ ঘন আছে, আর এই হচ্ছে আলু ভাজা। চিকেনটাও ভালো হয়েছে, আর ভাতের কোয়ান্টিটি আছে এতটা। আইসক্রিম, আমুল আইসক্রিম, বাহ! শেষ পাতে কিন্তু এই আইসক্রিমটা বেশ ভালো ছিল। এই যে সবাই হচ্ছে গিয়ে মাঝখানের সিটটা তুলে দিয়েছে। এখানে রাতের খাওয়া দাওয়া যেহেতু হলো, সাফ সাফাই চলছে, আমারও খাওয়া দাওয়া ডান। ট্রেন ঢুকছে পাটনা, আর এখন বাজে প্রায় 9:10-15 হয়ে গেছে। সবাই মোটামুটি এই যে বিছানাপত্র করে ফেলেছে, সবাই ঘুমানোর জন্য রেডি। আমাদেরও তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ বেশিক্ষণ কিন্তু একদম জেগে থাকা যাবে না। কালকে অনেক জার্নি আছে, অনেক জার্নি করে আমাদেরকে হরিদ্বার পৌঁছাতে হবে। বিছানা করে ফেলেছি, এখানে একটা চাদর পেতে ফেলেছি, এখানে দিয়েছে একটা হ্যান্ড টাওয়াল, আর আরেকটা এক্সট্রা চাদর, আর একটা ব্ল্যাঙ্কেট, আর এই যে বালিশ। 9:18 হয়েছে, আর এখন আমরা এসে পৌঁছেছি বিহারের রাজধানী পাটনাতে। আর আগে এসেছিলাম এখানে বিহারের রাজধানী পাটনাতেই পার্টিকুলার এসেছিলাম, যখন নিউ জলপাইগুড়ি পাটনার বন্দে ভারতের ইনাগুরেশন হয়েছিল তখন এসেছিলাম একবার। আর আপাতত এরকম হচ্ছে পাটনা রেলওয়ে স্টেশন। উপাসনা এক্সপ্রেস বেরিয়ে গেল, এই যে উপাসনা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে।
বাজে 10টা, আর এখন ঘুমিয়ে পড়ার পালা। প্রচুর ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে। কালকে সকালে কানপুর ছাড়ার পরে দেখা হবে। মাঝখানে কিন্তু অনেক কটা জায়গাতেই ট্রেনটা দাঁড়াবে। আমি সব জায়গার স্টপেজগুলো তো প্রথমে বলেই দিয়েছি। তো চলো, কালকে সকালে একদম হয়তো নিউ দিল্লি যখন ঢুকবে তখনই তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং সবাইকে। আর আমি এখন আছি কানপুর। ভোর 5টার সময় একদম টাইমলি বেরিয়ে চলে এসছে। তারপর থেকে ট্রেন কিন্তু চলছে, আর এখন বাজে 7টা, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ট্রেন কন্টিনিউ চলছে। আর এখনও প্রায় 3 ঘন্টা ট্রেন চলবে, তারপরে গিয়ে আমরা পৌঁছাবো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। সকাল সকাল এখন আমাদের দিয়ে গেল পেপার, ইংলিশ পেপার আছে, হিন্দি পেপার আছে দেখলাম, আর এখানে দিয়ে গেছে ব্রেকফাস্ট করার আগে চা। তো আবারও সেই দুধ চা আর চিনি, চা পাতাও দিয়ে গেছে। তো আমি লাল চা বানিয়েই খাবো। এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে এইগুলো দিয়েছে। ব্রেড, বাটার, এখানে দিয়েছে একটা ডিম ভাজা, অমলেট, আর এটা হচ্ছে একটা জুস, আর এখানে দিয়েছে পেপার মশলা আর সস। তো এটাই হচ্ছে সকালের খাবার দাবারে। তোমরা এটা আলাদা করে নিতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে এখানে 150 টাকা দিতে হবে। আর পুরো ট্রেনের যে খাবারের প্যাকেজটা, পুরো ট্রেনের খাবারের প্যাকেজটা হচ্ছে 400 টাকা, যেটা টিকিটের মধ্যে ইনক্লুড করা থাকে। যখন তোমরা টিকিট কাটবে অপশানটা সিলেক্ট করলেই হয়ে যাবে। আর যদি তোমরা আলাদা করে মানে টিকিট কাটার সময় যদি খাবার না নাও, আর যদি তোমরা ট্রেনে বলো এই দাদাকে যে খাবারটা অ্যারেঞ্জ করে দিতে, মানে খাবারটা সব কিছু যেটা আমরা দুপুরে আসার পর থেকে রাতের ডিনার, সকালের ব্রেকফাস্টে সমস্ত খাবারগুলো পাবো, সেটা পড়বে টোটাল 535 টাকা ট্যাক্স নিয়ে। তোমরা কিন্তু চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে যখন তোমরা টিকিটটা বুক করছো তখনই তোমরা এটা নিয়ে নিতে পারো। তো একবার চায়ের সরঞ্জাম সব দিয়ে গেল, চিনিও দিয়ে গেল, দুধ দিয়ে গেল। তো এই হচ্ছে সকালের খাবার দাবার। তো মোটামুটি আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ট্রেন বিফোর টাইমে চলছে দেখলাম, প্রায় 20-25 মিনিট মতন। আর 9:30 পৌনে 10টার মধ্যে আমরা নিউ দিল্লি স্টেশন ঢুকে যাব। তারপরে আর কি, তারপরে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমার ডেস্টিনেশন আজকে যাওয়া যেহেতু হরিদ্বার, তাই জন্য আমার 3:30টার সময় হচ্ছে ট্রেন আছে, জনশতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি থেকে হরিদ্বারের জন্য, যেটা দেরাদুন পর্যন্ত যায়। আমি হরিদ্বারে নেমে যাব। আর এই ট্রেনটার যে ভাড়া সেটা হচ্ছে, তোমরা যদি একদম প্রথমে যখন টিকিট ছাড়ে তখন তোমরা 2300 টাকা 2400 টাকাতেও থার্ড এসিতে টিকিট কাটতে পারবে, আর প্রায় 3100 টাকা 3200 টাকাতে সেকেন্ড এসিতে তোমরা টিকিট কাটতে পারবে। আমি সেই প্রায় 3200 টাকাতেই এইখানে টিকিট। তো এখানে কিন্তু ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল হয় রাজধানী এক্সপ্রেসে, সেটা কিন্তু তোমরা চেক করে নেবে যখন তোমরা বুকিং করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ট্রেনটা সম্পর্কে যদি বলি, ভারতবর্ষের প্রথম রাজধানী এক্সপ্রেস, যেটা 1969 সালে 1 মার্চ প্রথম রান করেছিল নিউ দিল্লি স্টেশন থেকে বিকেল 5:30টায়। আর রেলমন্ত্রক তখন রেলমন্ত্রক যারা ছিলেন, রেলে যারা ছিলেন, তখন একটা নতুন ট্র্যাক তৈরি করার প্ল্যান করছিলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। আর তখন এটাই তারা বলছিলেন যে ভারতবর্ষের যেখানে যেখানে হাই প্রায়োরিটি রুট আছে সেখানেই রাজধানী এক্সপ্রেস, মানে তখনও রাজধানী নয়, মানে তখন ঠিক করেছিল যে কোনো সুপারফাস্ট টাইপের ট্রেনকে দেওয়া হবে, রাজধানী হয় নাম। তো 4 বছর সময় লেগে যায়। 1965 সালে এটা নিয়ে ডিসকাস হয়, ট্র্যাক রেডি হয়। তারপরে 1969 সালে প্রথম ভারতবর্ষের রাজধানী এক্সপ্রেস এই রুটে নিউ দিল্লি থেকে হাওড়াতে প্রথম চলাচল শুরু করে। আর বিকেল 5:30টায় ছেড়েছিল, আর সকাল 10:50 পরের দিন গিয়ে হাওড়া স্টেশনে পৌঁছায়। তো তারপর থেকে কিন্তু এটা হাই প্রায়োরিটি ট্রেন হয়ে যায়। আর তারপরে ভারতবর্ষে আরও কত, প্রায় 30-35টার উপরে এখন রাজধানী আছে, তো কত রাজধানী হয়ে গেছে। তো এই হচ্ছে কিছুটা ইতিহাস। সেরকম একটা ট্রেনে জার্নি করছি যেটা এত বছর ধরে চলছে এই রুটে, সত্যি। আর দেখো আজকেও বিফোর টাইমে চলে আসছে, যদিও এটা পাটনা হয়ে আসছে, সপ্তাহে প্রতিদিন এটা গয়া হয়ে চলে। গয়া হয়ে যখন চলে তখন 17 ঘন্টায় পৌঁছে যায়, আর আজকে 20 ঘন্টায় পৌঁছাবে।
এই ঐতিহাসিক রাজধানী এক্সপ্রেস, যেটা 1969 সালের 1 মার্চ প্রথম চালু হয়েছিল, সেই ট্রেন আর কিছুক্ষণের মধ্যে দিল্লিতে ঢুকবে। ক্রসিং খুব কম দেখাতে পেরেছি, কারণ গেট সবসময় খোলা যাচ্ছিল না, আর গেটের গোড়ায় এসে দাঁড়াতেও ভয় লাগছিল, তাই জন্য কিন্তু বেশি ক্রসিং দেখাতে পারিনি। বন্দে ভারত ক্রস করছে। সফদরগঞ্জ এসবিডিকে, শ্রী বৈষ্ণব দেবী কাতরা। এটা একদম কাতরা যাচ্ছে ট্রেনটা। ওয়াক 12 দাঁড়িয়ে আছে বিটিপিএন নিয়ে। ওদিক দিয়ে একটা প্যাসেঞ্জার ট্রেন ক্রস করছে, এদিকে দাঁড়িয়ে আছে WDG 6G কন্টেনার নিয়ে। এখন আছি আমি আমাদের 12305 রাজধানী এক্সপ্রেস, আর পাশে প্যারালালি যাচ্ছে আমাদের সাথে বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি দুটো ট্রেনের প্যারালাল রেস, ও রাজধানী এক্সপ্রেস আর বন্দে ভারত এক্সপ্রেস। ও হো, কিছুক্ষণ আগে বন্দে ভারত আমাদেরকে ওভারটেক করেছে, আর এখন আমরা করছি ওভারটেক। আমাদের পুরনো রাজধানী বন্দে ভারতকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। এটাই তো চাই, বন্দে ভারতকে আমরা ওভারটেক করতে পেরেছি। ইয়ে, চলো, দুটোই নিউ দিল্লি যাচ্ছে। দারুণ লাগলো কিন্তু এটা। এই হচ্ছে নিউ দিল্লিতে আসার পরে লোকাল ট্রেন, আইসিএফ কোচ। সময় আপডেট সকাল 10টা বেজে 12 মিনিট, আর এসে পৌঁছালো 12305 আমাদের রাজধানী এক্সপ্রেস। আমার ছিল বিফোর কোচ, বেশ ভালোই জার্নি করলাম, আর এখন তো ভালোই হলো, 60 দিন আগে টিকিট কাটা যাবে, আর টিকিটের যে ফেয়ারটা সেটাও আশা করি অনেক কম টাকায় তোমরা কেটে নিতে পারবে। সবকো ভাই, हम भी जाएंगे, चलिए। দাদা টাটা, ভালো থেকো, ভালো থেকো, ঠিক আছে? হ্যাঁ, পরের বার দেখা হবে। হ্যাঁ, একদম ভালো থাকবো। তো দাদারা কিন্তু খুব ভালো, দারুণ আমাদের সার্ভিস দেয়, আর অসাধারণ কিন্তু পরিষেবা। এই জন্যই কিন্তু এখন এখান থেকে আমি চলে যাব রিটায়ারিং রুমে বা ওয়েটিং রুমে। আমি এখন ওয়েট করব প্রায় অনেকক্ষণ, 3.5 ঘন্টা মতন। আমাকে তো প্রায় 5 ঘন্টার কাছাকাছি আমাকে তো ওয়েট করতেই হবে, তার কারণ এর পরের ট্রেন হচ্ছে আমার, যেটা দেরাদুন, নিউ দিল্লি থেকে দেরাদুন যাবার জনশতাব্দী এক্সপ্রেস। সেটার জার্নিটা আমি আলাদা করছি, প্লাস ওটাই করে পৌঁছে আমি হরিদ্বার থেকে কোথায় কীভাবে যাচ্ছি সমস্ত কিছু দেখাবো। এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, এখন আমি এখান থেকে এসকেলেটার নিলাম, এসকেলেটারে করে এখন আমি যাব ওয়েটিংয়ে আমাকে এখন 4-5 ঘন্টা কাটাতে হবে। চলো, এখান থেকে এসেই দেখছি যে আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জ আছে, এসি ওয়েটিং রুম আছে। আমার পিঠের এই বড় ব্যাগটাকে আগে এখানে জমা করে তারপরে রিটায়ারিং রুমে গিয়ে বসবো বা ওয়েটিং লাউঞ্জে গিয়ে বসবো। আর ক্লক রুমের এই হচ্ছে কিছুটা ভাড়া। ব্যাগ রাখার জন্য 50 টাকা, 40 টাকা 24 ঘন্টার জন্য, আর লকার নিলে 80 টাকা। এখানে আমি যে ব্যাগ জমা করে দিলাম, 80 টাকা নিল আমার ব্যাগটা। এলে আমি এখানে একটা রুম নিয়েও আজকে থাকতে পারতাম। নিউ দিল্লি স্টেশনের বাইরে পাহাড়গঞ্জ যে জায়গাটা আছে, ওখানে কিন্তু অনেক সস্তায় কম খরচে তোমরা থাকতে পারো। মানে আমাদের হাওড়া স্টেশনের বাইরে যেমন প্রচুর ভাড়া, এখানে কিন্তু অনেক হোটেল, তাই জন্য কম ভাড়াতেই পাওয়া যায়। তো তোমরা থাকতে পারো ওখানে। আমি আর থাকলাম না, আমার আর 5 ঘন্টা পরে রুম নিয়েই বা কী করবো, তাই আমি আমার ব্যাগটা কাউন্টারে জমা করে, ক্লক রুমে জমা করে এখন আমি
যাচ্ছি একটু বাইরে খাওয়া দাওয়া করতে। চলে এসছি একদম নিউ দিল্লি স্টেশনের বাইরেটায়, আর এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা ট্যাক্সিও বুক করতে পারো, অটো আছে, অটো করেও তোমরা ঘুরতে পারো। তবে সব থেকে যদি তোমরা দিল্লি কেউ ঘুরতে আসো পার্টিকুলারলি, তোমরা পাহাড়গঞ্জে কোথাও একটা রুম নাও, এখানে লোকাল বাসও পাওয়া যায়, এছাড়াও এখানে লোকাল ট্যাক্সি। সব থেকে সুবিধা হচ্ছে 2 দিন থাকলে মেট্রোয় করে সব ঘোরা হয়ে যায়। এর পরের ভিডিওতে থাকবে দিল্লি থেকে আমরা হরিদ্বার পৌঁছাবো, হরিদ্বার থেকে আমরা পরের দিন পাবলিক ট্রান্সপোর্ট করে বেরিয়ে যাব, মানে বাসে আর শেয়ার গাড়িতে করে রাশিগাঁও, যেটি হচ্ছে এই মদমহেশ্বর যাওয়ার জন্য প্রথম গ্রাম। এখানেই পৌঁছাতে হয়, বা বলা যেতে পারে এটি প্রথম বেস ক্যাম্প। এখানে পৌঁছে আমাদেরকে ট্রেক শুরু করতে হয়। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে দ্বিতীয় পর্বে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। হর হর মহাদেব।